অনিন্দ অনেকক্ষণ ধরে মধুরার ফোঁস-ফোঁস শ্বাস ছাড়ার আওয়াজ পাচ্ছিল। এবারে থাকতে না পেরে জিজ্ঞেস করল, কি হলো তোমার? এত দীর্ঘশ্বাস ছাড়ছ কেন? পুরনো প্রেমিককে মনে পড়ল বুঝি? হুম, তা বলতে পারো, মধুরা জবাব দিল। পুরনো প্রেম আবার? হেসে ফেলল মধুরা। নীল গাউনটা গো, সেই যে দোকানে দেখে এলাম, খুব পরতে ইচ্ছে করছিল। তা পরো না ইচ্ছে হলে, কাল নিয়ে এসো ওটা। ধুর, ফিগারটা দেখেছো তো, কম বয়সেও পরতে পারিনি, এখন আর কি করে হবে? তাহলে এত দীর্ঘশ্বাস ছাড়ছ কেন? বড় শখ ছিল এরকম ড্রেস পরবো, কিন্তু বাজে দেখাবে এই ভয়ে পরতাম না। ওজনটা কমালেই পারতে। সেটা চেষ্টা কি করিনি? হয়নি। সবার শরীরের ধাত সমান নয়। রেগে গেছে মধুরা। রাগ করছো কেন? তোমার ভালোর জন্যই তো বলি। তুমি কি পড়ছো সেটা নিয়ে মাথা ব্যথা নেই আমার, কিন্তু ওজন বাড়তে থাকলে যে নানা অসুখ হবে, সে হলে আমার হবে, তোমার তাতে কি? নিজে তো কবেই বাঁধিয়েছ সুগার, আমারও না হয় হলো। মধুরা আরও রেগে গেছে। আমার হয়েছে বলেই তো আরও সাবধান হয়েছি, বুঝতে পারো না কেন? অনিন্দ বোঝায়। মধুরা চুপ করে থাকে। এবারে মায়া হয় অনিন্দর। স্বরটা নরম করে বলে, একটু চেষ্টা করলেই কিন্তু ওজন কমবে তোমার। প্রিয় ড্রেসগুলোও পরতে পারবে তখন। দরকার নেই আমি আরও মোটা হব। এই জন্যেই কিন্তু তোমার প্রেমিক তোমাকে ছেড়ে চলে গেছিল, মনে নেই? হাসে অনিন্দ। খোঁচাটা মক্ষম। চুপ করে যায় মধুরা। মনে নেই আবার? প্রত্যাখ্যানের কষ্টের চাইতে অপমানের ব্যথাই যেন বেশি বাজে এখনও। সেই অপমানের জ্বালা কি কখনো ভুলতে পারবে? এ কি, এটা কি পরেছ? সৈকতের আঁতকে ওঠাতে ঘাবড়ে যায় মধুরা। আমতা আমতা করে বলে, কেন? তুমিই তো বললে পার্টিতে যাচ্ছ, তাই তো গাউনটা পরলাম। তোমাকে বিকট লাগছে। গাউনটা মনে হচ্ছে কোলবালিশের খোল, আর তোমাকে মনে হচ্ছে কোলবালিশ। তাকানো যাচ্ছে না তো। মধুরা বুঝতেই পারে না সৈকত কেন এমন বলছে। একটু আগেই মা, বাবা, ভাই সবাই কত প্রশংসা করলো। নীল গাউনটা ওর নিজেরও খুব প্রিয়, কিন্তু সৈকত যে উল্টো বলছে। কে ঠিক তবে? মিনমিন করে বলল, কি করব তবে? বাড়ি চলে যাও। ওখানে তোমাকে নিয়ে গিয়ে লোক হাসাবো নাকি? সৈকতের কপালে বিরক্তির ভাঁজ। বাড়ি চলে যাব? মধুরা হতভম্ব। নয়তো কি? ধুস, মেজাজটাই খারাপ হয়ে গেল। বাইক স্টার্ট করে বেরিয়ে গেল সৈকত। কিছুক্ষণ হাবলার মতো দাঁড়িয়ে থেকে বাড়ির দিকে ফিরল মধুরা। ঘরে ঢুকতেই মা অবাক। ফিরে এলি যে? বললি তো সৈকতের সাথে পার্টিতে যাবি। পার্টি ক্যান্সেল হয়ে গেছে। ঠান্ডা গলায় কথাটা বলে নিজের ঘরে গিয়ে ঢুকল মধুরা। পোশাক পাল্টানোর অছিলায় বন্ধ করে দিল দরজা। এই মুহূর্তে কারো মুখোমুখি হতে চায় না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল একবার। একটু মোটা ঠিকই, কিন্তু এরকম মাখনের মতো গায়ের রং, টানা টানা দুটো চোখ, ধনুক ভ্রু, সেগুলো কি সৈকতের নজরে পড়ে না? কেঁদে ফেলল মধুরা। সৈকতের ব্যবহার আজ খুব কষ্ট দিয়েছে। পরদিন সারাদিন ধরে অনেকবার কল করেও সৈকতকে ফোনে পেল না। অপেক্ষা করে রইল, কিন্তু এক সপ্তাহ কেটে যাবার পরও সৈকতের সাড়া না পেয়ে রেগে উঠতে থাকলো মনে মনে। শেষ পর্যন্ত সৈকতের মেসেজ এলো, কাল দেখা করো, কথা আছে। আনন্দে হেসে ফেলল মধুরা। কতদিন পরে আবার ওর সাথে দেখা হবে। সৈকত একা আসেনি, সঙ্গে একটা মেয়েকে নিয়ে এসেছে। ঝকঝকে সুন্দর ছিপছিপে মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছে মধুরা। সৈকত মেয়েটাকে এখানে নিয়ে এলো কেন? যেন মুখস্থ করে এসেছে। সেভাবে সৈকত বলে চলেছে, আমার মনে হয় এই সম্পর্কটা আর কন্টিনিউ না করাই বেটার। তুমি কখনো আমার মনের মতো হয়ে উঠতে পারবে না। বিদিশাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমাকে রিজেক্ট করার কারণটা। হ্যাঁ, বিদিশাকেই ভালোবাসি আমি।
বিয়েটাও ওকেই করব। তুমি খুঁজে নাও আর কাউকে, যে তোমার মনের মতন। বিদিশা নামের মেয়েটা তাকিয়েছিল এক দৃষ্টিতে, চেষ্টা করেও হয়তো দু চোখে ভেসে ওঠা ব্যঙ্গ চাপা দিতে পারছিল না। সৈকতের কি মেয়েটাকে নিয়ে আসার খুব প্রয়োজন ছিল? তীব্র অপমানে পুড়ে যেতে যেতে মধুরা বুঝতে পারছিল এই দিনটা কখনো ভুলতে পারবে না সে। মা, বাবা, ভাই চারপাশ থেকে ঘিরে থেকেছিল বলেই দুদিনে সৈকতকে মন থেকে ছেঁটে ফেলে দিতে পেরেছিল। কিন্তু সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতেও টের পেয়েছিল সৈকতকে ভুলে যেতে পারলেও ওর করা অপমান কখনো ভুলতে পারবে না। পুড়ে যাওয়ার জ্বালাটা রয়ে যাবে চিরকাল, ভোগাবে আজীবন। সেই ঘটনার ৩-৪ মাস পরেই বিয়ে হয়ে গেল মধুরার। বিয়ের পরে একদিন নিজের অপমানের কথা অনিন্দর কাছে প্রকাশ করে ফেলেছিল। মনে হয়েছিল এই মানুষটাকে সব বলা যায়। দরদি, সহানুভূতিশীল মানুষটাকে স্বামী হিসাবে পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে হয়েছিল। অনিন্দ কিন্তু সব শুনে হেসে ফেলেছিল। ভাগ্যিস তিনি বিদিশাকে খুঁজে পেয়েছিলেন, তাই তো আমি মধুরাকে খুঁজে পেলাম। আমি মোটা বলে তোমার কষ্ট নেই? তুমি দেখছি একেবারে ছেলে মানুষ। মধুরাকে বুকে টেনে নিয়েছিল অনিন্দ। সত্যি, অনিন্দ কখনো মনে করায়নি যে মধুরা আরেকটু রোগা হলেও পারত। তবে ইদানিং বিয়ের প্রায় 11-12 বছর পর একটু খিটখিট করে, তাও মধুরার স্বাস্থ্যের কথা ভেবেই। বিকেলের দিকে বইমেলায় এসেছিল মধুরা। ঘুরতে ঘুরতে হঠাৎ দোকানটা নজরে পড়ল। গোকুল পিঠে, চন্দ্রপুলি, দুধপুলি, পাটিসাপটা, মালপোয়া, কত কিছু বিক্রি হচ্ছে। ছোট বাচ্চার মতো চেঁচিয়ে উঠল, এই পিঠে খাবো। বিলু আর বাবি, দুই যমজ ভাই বোন, নাক কোঁচকালো মায়ের কথা শুনে। তারা দেখতে পেয়েছে ওপাশটায় পিৎজা বিক্রি হচ্ছে। না বাবা, আমরা পিৎজা খাবো, তারা সমস্বরে চেঁচালো। অনিন্দ বিরক্ত মুখে মধুরার দিকে তাকিয়ে বলল, শুধু খাই খাই। এখন এত বইয়ের ব্যাগ ট্যাগ সামলে কোথায় বসি বলো তো? দেখছো তো কি ভিড়। থাকুক ভিড়, তুমি এখানটায় দাঁড়াও বাবিকে নিয়ে। বিলু, আয় আমার সাথে, পিঠে কিনবো আর তোদের জন্যে পিজাও। বিলুকে নিয়ে এগোতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল মধুরা। ওই দিকটায় বসে থাকা মাথায় টাক পড়ে যাওয়া ভদ্রলোকটিকে প্রায় 12 বছর পর দেখেও চিনতে ভুল হলো না একেবারেই। অপমানের জ্বালাটাই এমন, ভুলতে দিলে তবে তো। হাসি মুখে এগিয়ে গেল মধুরা, দাঁড়িয়ে পড়ল সামনে, আহ্লাদি গলায় বলল, কেমন আছো সৈকত? সৈকত এক মনে ফিশ ফ্রাই খাচ্ছিল। চোখ তুলেই ভূত দেখার মতো চমকে উঠল। ঘন নীল শাড়িতে কি সুন্দর আর ব্যক্তিত্বময়ী দেখাচ্ছে মধুরাকে। চট করে চোখ সরাতে পারল না সে। মুখ দিয়ে বেরিয়ে এলো, তুমি? যাক, চিনতে পেরেছো তাহলে। আমি তাহলে অতটাও বদলে যাইনি, তুমিই বরং অনেকটা বদলে গেছো। সৈকত চুপ করে রইল। ওর চেহারায় স্পষ্ট অস্বস্তি, কিন্তু মধুরা আজ থামবে না। আমি আর গাউন পরি না সৈকত, কিন্তু সত্যিই কি পোশাকে কিছু আসে যায় যদি সামনের মানুষটার দৃষ্টিতে ভালোবাসা থাকে? সৈকত কাঠ হয়ে বসে রইল। মধুরা আঙুল দেখিয়ে বলল, ওই দেখো, ওই যে মানুষটা দাঁড়িয়ে আছে, ওর চোখে আমি সব সময় সুন্দর। সৈকত তাকালো একবার দূরে দাঁড়িয়ে থাকা অনিন্দর দিকে, তারপরেই তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। আজ চলি তবে, এমনিতেই দেরি হয়ে গেছে অনেক। এমন ভঙ্গিতে হাঁটছিল সৈকত, মনে হচ্ছিল মধুরার থেকে দূরে, আরও দূরে পালাতে চাইছে। অনিন্দ এতক্ষণ হাঁ করে দাঁড়িয়ে মধুরার কাণ্ড দেখছিল। হাসতে হাসতে মধুরা ফিরে এলো তার পাশে। অনিন্দ বিরক্ত হয়ে বলল, এত হাসি কিসের? কে এই ভদ্রলোক? সে গো, সেই যে তিনি, বুঝতে পারলে না? মধুরা বেদম হাসছে। বুঝতে পেরে হেসে ফেলল অনিন্দও। মধুরা হাসতে হাসতেই বলল, আমার হাসি পাচ্ছে সৈকতের ভাগ্য দেখে। মোটা বলে আমাকে রিজেক্ট করেছিল। হায় রে, তখন যদি জানতো 10-12 বছর পরে সে নিজেই আমার ডবল হয়ে উঠবে। অনিন্দর চোখে ভাসছে সৈকতের পালিয়ে যাওয়ার দৃশ্যটা। করুণা হচ্ছে। মানুষ যদি বুঝতো বাহ্যিক রূপটা শুধু দুদিনের, সময়ের সাথে সাথে পাল্টে যায় সব কিছু।
দিনের শেষে টিকে থাকে শুধু ভালোবাসা। বলিরেখা জর্জরিত কুঞ্চিত চামড়ায়, কেশহীন মাথায় শিথিল দুর্বল শরীরের পেশির প্রতিটি ভাঁজে লুকিয়ে থাকে ভালোবাসা। দেয় পরস্পরের প্রতি নির্ভরতা, আঁকড়ে থাকা বিশ্বাস। প্রতি মুহূর্তে মধুরার প্রতি যে নির্ভরতা, যে বিশ্বাস বেড়ে উঠেছে অনিন্দের মনে। মধুরার হাসি মুখটার দিকে আর চোখে তাকিয়ে বইয়ের ব্যাগ সামলে এগোলো সে।